হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো, সাবধান আছো। তো আমরা আজকে আইবি এর 2018 এর ম্যাথ কোশ্চেন সলভ করব সবগুলা 25টার মতো কোশ্চেন। তো তোমরা সবাই জানো যে এই কোশ্চেনগুলো বেশ ফাস্ট সলভ করতে হয়। তো আমরা বেশ ফাস্ট সলভ করার ট্রাই করব। তোমরা আমাদের যে টেকনিকগুলো এই টেকনিকগুলো একটু দেখে দেখে ফলো করবা। আমার হয়তো কোশ্চেনটা এক্সপ্লেইন করতে কিংবা ব্যাখ্যা করতে একটু বেশি টাইম লাগতে পারে, তাই বলে ভেবো না যে তোমরা যখন সলভ করবা তোমাদেরও এই 1-2 মিনিট করে বেশি লাগবে। আমি তো অনেক কিছু তোমাদের দেখা যায় এক্সপ্লেইন করি, তো সেইখানে তোমাদের কিছু টাইম যায়। তো এটা তো হতাশ হওয়ার কিছু নাই, তোমরা 1 মিনিটেই একটা কোশ্চেন সলভ করতে পারবা, ঠিক আছে? আর তাহলে এখানে 25টা কোশ্চেন আসলে আমরা ইনশাল্লাহ বেশ ফাস্ট এই 25টা কোশ্চেন সলভ করার ট্রাই করবো। বেস্ট অফ লাক। আর তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে বেশি বেশি করে অবশ্যই শেয়ার করবা, ঠিক আছে? ওকে, আসো তাহলে শুরু করি। তোমরা আশা করি বোর্ডে ফার্স্ট যে কোশ্চেনটা আছে সেটা দেখতে পাচ্ছ। আমি কোশ্চেন একটু পড়ি, দেখো যে two friends Moinul and Nuru have 40% and 60% share in a business. After some time, a third friend Ajmol joined the business by investing taka 5 lakh and acquired 20% share in the business. What is the amount of Moinul in the business now? মানে মইনুলের যে অ্যামাউন্টটা, সেই অ্যামাউন্টটা কত আসলে বিজনেসে। আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখতে পাবো যে এখানে আজমলের যে শেয়ার, আজমলের শেয়ার কিন্তু ছিল 20%। কত টাকাতে 20% শেয়ার ছিল বলো? আমরা যে সেটা 5 লাখ দিয়ে 20% শেয়ার ছিল। তার মানে বিজনেসের টোটাল টাকা যদি x হয়, তাহলে আমরা বলতে পারি 0.2x দিস ইকুয়ালস টু কত বলো? দিস ইকুয়ালস টু 5 লাখ। 5 লাখ, ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা সুন্দর মতো x ইকুয়াল টু কত সেটা পেয়ে যাবো। x ইকুয়াল টু মেবি আসবে 25 লাখের মতো আর কি। হ্যাঁ, 25 লাখ, ঠিক আছে? এটা আমার টোটাল বিজনেসের টাকা। এখন দেখো, খেয়াল করো যে প্রথমে যখন এই যে আজমল যখন ইনভেস্ট করে নাই, তখন কিন্তু এই যে দুইজন ফ্রেন্ড মইনুল আর নুরু, যে তাদের যে শেয়ার, সেই শেয়ারের অ্যামাউন্টটা ছিল 60%, 40% ছিল মইনুলের, আর 60% ছিল তোমার নুরুয়ের। তো আমাদের কাছে চাইছে আসলে মইনুলের টোটাল অ্যামাউন্টটা কত। খেয়াল করো যে যদি লাস্টে যে ইনভেস্ট করছে সে 20% বাদ দিলে বাকি কত পার্সেন্ট থাকে? 80% মানে 0.8। তাহলে 0.8 কিসের, কার বলতো? ওই যে 40% যেটা ছিল মইনুলের, তার মানে মইনুলের এটাকে আমরা 0.4 দিয়ে গুণ দিব। মানে জিনিসটা এই যে 80% বাকি 80% এর 40% মইনুলের, আর 60% নুরুয়ের। তাইলে মইনুলের পার্সেন্টেজটা কত তিনজনের শেয়ারের বিজনেস? সেটা হবে 0.8 ইন্টু 0.4 ইকুয়াল টু 0.32। তাহলে 0.32 এর সাথে তুমি 25 লাখ মাল্টিপ্লাই করো, দেখবা তুমি তোমার অ্যান্সারটা পেয়ে গেছো আর কি। হ্যাঁ, তো এটাকে আমরা 25 লাখ এভাবে চিন্তা করি। তাহলে এটাকে কি বলা যায় বলো? 30.32 কে আমরা 32/100 চিন্তা করতে পারি। তার মানে এটা আসে 8 লাখের মতো। ক্লিয়ার? ওকে, সুন্দর। তাহলে আমরা আশা করি কোশ্চেনটা বুঝতে পারছি। আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। তোমরা এই কোশ্চেন একটু মুছে দিয়ে দাও। নেক্সট কোশ্চেন 2 নাম্বার কোশ্চেন। তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। 2 নাম্বার কোশ্চেন ছিল হাসান bought a pen for his friend. The cost of the pen was টাকা 80 before tax. If the total price including tax was টাকা 96, what was the tax rate? ট্যাক্স রেটটা কত? দেখো যে ট্যাক্স দেওয়ার আগে ছিল 80 টাকা, ট্যাক্স দেওয়ার পরে হচ্ছে 90 টাকা, 96 টাকা। তাহলে তুমি কত টাকা ট্যাক্স দিছো? 16 টাকা। কত টাকায় 16 টাকা ট্যাক্স দিছো? 80 টাকায়, ঠিক আছে? তাহলে এটা তো খুব সহজ অঙ্ক। তোমরা ক্লাস 5-6 এ এই ম্যাথ করে আসছো যে 80 টাকায় যদি 16 টাকা ট্যাক্স হয়, তাহলে 100 টাকায় কত টাকা ট্যাক্স হবে? তাহলে ব্যাপারটা বেসিক্যালি 16/80 ইনটু 100। 16/80 ইনটু 100 করে যা আসে তাই অ্যান্সার। আমরা এটাতে কাটাকাটি করতে পারি 10, এটা 8, 20% ট্যাক্স। কত পার্সেন্ট ট্যাক্স বলো? 20% ট্যাক্স। বুঝা গেছে? সহজ কোশ্চেন, আমরা ইজিলি সলভ করার ট্রাই করব। ওকে, আমরা তাহলে 3 নাম্বার কোশ্চেনে চলে যাই। থার্ড কোশ্চেন। হ্যাঁ, থার্ড কোশ্চেন কি ছিল দেখো? থার্ড কোশ্চেন ছিল হোয়াট ইজ দ্য সাম অফ অল দ্য ইন্টিজার্স ফ্রম -557 টু 559। এখানে তোমরা আশা করি কোশ্চেনটা দেখতে পাচ্ছ। দেখো এখানে তোমাকে সবগুলো ইন্টিজারের সামেশন বের করতে বলছে। কত থেকে কত পর্যন্ত? -557 থেকে 559 পর্যন্ত। একটু খেয়াল করলে দেখতে পারবা যে মাঝখানে কিন্তু একটা জিরো আছে, মাইনাস নাম্বার আছে, প্লাস নাম্বার আছে। তো তোমরা খুব সহজে চিন্তা করলে যে এটা সামেশনটা কত হবে। তো সামেশন কি ভাই? এই যে এখানে যে জিরো আছে, তারপরে 1 2 3 এভাবে করে করে 5 5 6 5 5 7 এভাবে করে নাম্বারগুলো আসে না বলো? তাহলে -556 এর সাথে +556 কাটাকাটি চলে যাবে। তো ফাইনালি অবশিষ্ট থাকবে কোনটা? প্লাস মাইনাস কাটাকাটি করার পরে
558 প্লাস 559। একটু এভাবে চিন্তা করো যে এই দুটো যোগ করতে একটু টাইম লাগতে পারে, নিচে যোগ করে মনে করে ছোটবেলার মতো যোগ করা চাইতে একটু স্মার্ট ওয়েতে যোগ করো। দেখো এটাকেও 560, এটাকেও 560 চিন্তা করো, তাহলে 560 টা 2 দিয়ে গুণ করলে কত আসে বলো? 500 থেকে 2 গুণ করলে আসে হচ্ছে 1120। তাহলে 1120 থেকে কত কম? এখানে 1 কম, এখানে 2 কম, ঠিক আছে? তাহলে 3 কম, তাহলে তোমার যে অ্যানসারটা যেটা আসবে সেটা হচ্ছে 1117। 1117 হচ্ছে তোমার কারেক্ট অ্যানসার। বুঝা গেছে? ওকে, আমরা তাহলে সামনের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে একটা, তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ নেক্সট কোশ্চেনটা কি আছে। আমি তাও পড়ি। দেখো যে the sequence a1 a2 a3 dot 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 an is defined by an equal to 9 plus an minus 1 where n greater equal to, if a1 equal to 11 what is the value of a34? তো এটা একটা আমরা একটা অ্যারিথমেটিক সিরিজ বুঝতে পারতেছি, যেহেতু আমাদের বলে দিছে এখানে যে an equal to হচ্ছে 9 plus an minus 1, ঠিক আছে? তার মানে একটা পদ হচ্ছে তার আগের পদ থেকে 9 বেশি। ক্লিয়ার? তো এখন এখানে তো প্রথম পদ বলে দিছে, প্রথম পদ a1 ইকুয়াল টু কত বলে দিছে? দেখো a1 ইকুয়াল টু বলে দিছে হচ্ছে 11। ওকে, তো আমরা সবাই আশা করি যে n টার্ম বের করার যে ফর্মুলা অ্যারিথমেটিক সিকোয়েন্সের সেটা আমরা জানি, a প্লাস n মাইনাস 1 ইনটু d। হ্যাঁ, তো তাহলে তুমি খুব সহজে এটা বের করে ফেলতে পারবা। a34 ইকুয়াল টু কত? a34 ইকুয়াল টু হবে হচ্ছে a প্লাস n মাইনাস 1 ইনটু d। এই ফর্মুলা দিয়ে আমরা বের করব। a হচ্ছে কি? প্রথম পদ, ফার্স্ট টার্ম হচ্ছে 11 প্লাস n মাইনাস 1, n মাইনাস 1 করলে হচ্ছে 34 মাইনাস 1 করলে 33, d হচ্ছে তোমার 9। ঠিক আছে? তাহলে আমরা যদি এই ক্যালকুলেশনটা করি তাহলে কিভাবে আমরা সহজে ক্যালকুলেশনটা করতে পারি একটু খেয়াল করো। দেখো এই ডাবল ডিজিটের মাল্টিপ্লাই গুলো আমি একটু সহজভাবে তোমাদের করা সবসময় জন্য কথা বলি, সেটাতে এই 33 ইনটু 9 না করে তুমি 30 ইনটু 9 করো। 30 ইনটু 9 করলে কত আসে? 270। 270 এর সাথে তুমি যদি এই যে 3 তারপর মাল্টিপ্লাই করো, 3 এর সাথে 9 মাল্টিপ্লাই করো, কত আসে? 27। তাহলে 270 এর 27 কত? 297। 297, তাহলে 297 এর সাথে তুমি 11 অ্যাড করো, দেখবা যেটা আসে সেটাই হচ্ছে তোমার অ্যানসার। তার মানে আসবে হচ্ছে 308। ঠিক আছে? ফাস্ট হইতে হবে, ক্যালকুলেশন অনেক বেশি ফাস্ট হইতে হবে, নাহলে তুমি এখানে সব কোশ্চেনে অ্যানসার করতে পারবে না। ঠিক আছে? ওকে, তো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার কোশ্চেন 5। তোমরা আশা করি বোর্ডে কোশ্চেন 5 দেখতে পাচ্ছ। There is a 50% discount for a conference ticket if it is bought 5 to 29 days in advance. ঠিক আছে? মানে আমি এই কোশ্চেন একটু বড়, তো তোমাদের একটু এক্সপ্লেইন করে করে পড়ার চেষ্টা করি। যে 15% ডিসকাউন্ট পাবা কখন কিনলে? সেটা হচ্ছে তুমি যদি কনফারেন্সের 5 to 29 ডেজ মানে 5 দিন থেকে 29 দিনের ভিতরে তুমি যদি টিকিটটা কেনো তাহলে হচ্ছে তুমি 15% ডিসকাউন্ট পাবা। আমি একটু এখানে ডাটাগুলো লিখে নিই। দেখো 5 থেকে 29 ডেজের ভিতরে কিনলে তুমি হচ্ছে 15% ডিসকাউন্ট পাবা। ঠিক আছে? তারপর বলছে নেক্সট কোশ্চেন, next line, the discount is 30% if the ticket is bought 30 to 59 days in advance. মানে তুমি যদি 30 থেকে 59 দিনের ভিতরে যদি টিকিটটা কেনো, আগে যদি টিকিটটা কেনো কনফারেন্সে, তাহলে হচ্ছে তুমি 30% ডিসকাউন্ট পাবা। যারা প্লেনের টিকিট কেনো তারা তাদের এই এক্সপেরিয়েন্সটা আছে, প্লেনের টিকিট আগে কিনলে কিন্তু সেখানে বেশি ডিসকাউন্ট পাওয়া যায় আর কি, ওইরকম ব্যাপারটা আর কি, কনফারেন্সের দিয়ে এরা এক্সাম্পলটা দিছে আর কি। হ্যাঁ, তো সেটা সেকেন্ড ক্লুটা আমাদের কি ছিল বলো? সেটা কতদিন থেকে কতদিন ছিল? 30 to 59 ডেজের ভিতর তুমি যদি কিনো তাহলে হচ্ছে তুমি 30% ডিসকাউন্ট পাবা, 30%। ঠিক আছে? ওকে, তো তারপর দেখো তারপর কি আছে যে if the ticket is bought to 30 to 59 days, আচ্ছা এটা তো বললাম, the discount is 40% if the ticket is bought to 60 to 89 days। তার মানে তুমি 60 দিন থেকে 89 ডেজ আগে যদি কিনো তাহলে হচ্ছে তুমি 40% ডিসকাউন্ট পাবা, 40% ডিসকাউন্ট পাবা। এই ইনফরমেশনগুলো তোমার দেওয়া আছে। ওকে, তো এখন তারপর বলছে যে শিলা paid টাকা 252 for the conference ticket. If she had purchased the ticket on the later, she would have paid 306 টাকা। ঠিক আছে? 306 টাকা। একটু খেয়াল করো দেখো যে জিনিসটা আসলে কি, যে সে টিকিটটা কিনছে হচ্ছে 252 টাকা দিয়ে। যদি সে একদিন পরে কিনতো তাহলে তাকে আরো তাকে টিকিটটা পে করা লাগতো হচ্ছে 306 টাকা। খেয়াল করো যে ডিসকাউন্ট হচ্ছে তার ডিসকাউন্ট কত পার্সেন্ট বলো? ডিসকাউন্ট হচ্ছে 15%। তার মানে টিকিটের অ্যাকচুয়াল প্রাইস যদি x টাকা হয় তাহলে তোমার নরমাল ডিসকাউন্টের পরে যে প্রাইসটা সেটা 15% এর ক্ষেত্রে কত টাকা আসবে বলো? 0.85x। তারপর 30% এর ক্ষেত্রে কত টাকা আসবে বলো? 0.7x।
তারপর হচ্ছে 40% ডিসকাউন্টের ক্ষেত্রে কত টাকা আসবে বলো, 0.6x। ঠিক আছে, ওকে। তো এখন সে হচ্ছে দেখো তাহলে জিনিসটা সে হচ্ছে একটা রেঞ্জের একেবারে মাথায় আছে, মানে সে টিকিটটা কিনছে হচ্ছে হয় 29 দিনে, নাইলে 59তম দিনে, নাইলে 59তম, এই দুইটার যে কোনো একটা দিনে কিনছে। কারণ কি দেখো, সে যদি 59 দিন থেকে যদি 60তম দিনে কিনতো, কিংবা 29 দিন থেকে যদি 30তম দিনে কিনতো, তাইলেই কিন্তু তার কি আসতেছে বলো, টাকাটা বেড়ে যাচ্ছে। তাহলে বেসিক্যালি তার টাকা ছিল কত কত বলো, 252, 252 আর হচ্ছে 300, 306। তাহলে এইটার রেশিও করো, এইটার রেশিও করো, এইটার রেশিও করো, যার সাথে মিলবে তার আগেরটা হচ্ছে অ্যানসার। আমার কথা কি বুঝতে পারছো? দেখবা যে 0.7/0.6 করলে তোমার যে ভ্যালুটা আসে 7/6, এটা কিন্তু হচ্ছে না, খেয়াল করো, 0.7/0.6। ঠিক আছে, আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ঠিক আছে, ওকে। তো এটা করলে কিন্তু আসতেছে না, এটা করলে আসতেছে না, কিন্তু দেখবা এটা করলে কিন্তু তোমার চলে আসবে যে 0.7/0.5 করলে, তার মানে সে আসলে যেটা কিনছিল সেটা কিনছিল হচ্ছে সে 59 ডেজে আর কি। ওকে, আচ্ছা। তো এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাই, সামনে যে কোশ্চেনটা আছে আমরা সেই কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি আছে আমরা একটু পড়ি, দেখো তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ একটা চার্ট আছে এখানে বোর্ডে, আমরা চার্টটা একটু আঁকি, দেখো এখানে লেখার স্পেস নাই এজন্য লিখতে পারি নাই। যে তোমার চার্টটা হচ্ছে এমন আছে যে এখানে দুইটা প্রপোজাল আছে, দুইটা প্রপোজাল, একটা হচ্ছে প্রপোজাল এ, একটা হচ্ছে প্রপোজাল বি। এখন সেই প্রপোজালে ধরো কিছু লোক তারা হচ্ছে মানে অভিমত ব্যক্ত করতেছে আর কি তাদের, যে তারা কি এটাতে অ্যাকসেপ্ট করছে নাকি অ্যাকসেপ্ট করে না, নাকি তারা এখনো এটাতে কনফিউজড, শিওর না আর কি। হ্যাঁ, তো এটা হচ্ছে তারা ফেভারেবল আছে কিছু, আনফেভারেবল আছে কিছু, তারপর হচ্ছে নট শিওর, মানে এই প্রপোজালের সাথে তারা রাজি কি রাজি না তারা জানে না আর কি। হ্যাঁ, থাকে না কিছু কনফিউজড পিপল, কোন জায়গায় যাবে, যে নৌকায় ভারী হবে সেই নৌকায় লাভ দেবে আর কি, এরকম। ওকে, তো টোটাল লোক হচ্ছে, আমরা কোশ্চেনটা একটু পড়ি, দেখো যে দ্য টেবিল অ্যাবাভ shows the result of a survey, এটা বেসিক্যালি একটা সার্ভের রেজাল্ট, of 100 voters who responded favorable, unfavorable or not sure about their opinions about two proposal A and B। তো এই যে হচ্ছে সেই দুইটা প্রপোজাল A and B আর কি, ঠিক আছে। তো if the number of voters who didn't respond favorable for either proposal was 40, মানে যে দুইটা প্রপোজালের একটা প্রপোজালও ফেভারেবল দেয় নাই তাদের সংখ্যা হচ্ছে কতজন বলো, 40 জন। আমি এই টেবিলটা একটু ফিল আপ করি, দেখো এটা হচ্ছে টোটাল 100 জন বলছে, তো এটা 40, এটা 20, এটা হচ্ছে 40, তারপরে নিচে হচ্ছে 30, 35, 35, 30, 35, 35। এখানে আরেকটা কোশ্চেনের অ্যানসার দেওয়া আছে, সেটা হচ্ছে তোমার বলছে যে টোটাল 40 জন প্রপোজাল এ কিংবা প্রপোজাল বি দুইটার একটাতেও তারা ফেভারেবল দেয় নাই, তার মানে 60 জন যারা বাকি যে 60 জন, সেই 60 জন নিশ্চয়ই দুইটার কোনো একটাই ফেভারেবল দিছে, রাইট? তার মানে আমরা এইভাবে চিন্তা করতে পারি, তোমরা ছোটবেলায় যে সেট করছো n of a union b equal to হচ্ছে 100 minus 40, ওই যে তোমরা একটা বক্স করে ভেন ডায়াগ্রাম করে করতে না, মনে আছে? এখানে এরকম একটা বক্স থাকতো, ঠিক আছে? তো সেই বক্সের এইখানে তোমার দুইটা যদি থাকতো, তারপর কিছু ফাঁকা জায়গা থাকতো না, সেই ফাঁকা জায়গার লোকজনের সংখ্যাই হচ্ছে এখানে 40 জন, মানে যে 40 জন প্রপোজাল এ কিংবা প্রপোজাল বি দুইটার একটাতেও তারা ফেভারেবল দেয় নাই। তার মানে ফেভারেবল দিছে কতজন? দুইটা যে কোনো একটাতে ফেভারেবল দিছে হচ্ছে 100 minus 40 মানে হচ্ছে 60 জন, ঠিক আছে? তো তোমরা এটার ফর্মুলা কি জানতে বলো, n of a union b equal to কি জানতে, n of a plus n of b minus n of a intersection b, তাই না? তো এখন আমাদের কাছে কিন্তু এই জিনিসটাই চাইছে, কি চাইছে বলো? কোশ্চেনটা হচ্ছে যে what was the number of voters who respond favorable for both proposal, মানে a আর b দুইটা প্রপোজালে যারা ফেভারেবল দিছে তাদের সংখ্যাটা কত, ঠিক আছে? তাহলে আমাদের কাছে এই জিনিসটা চাওয়া হয়েছে, তাহলে এটা তুমি এই পাশে নিয়ে যাও আর 60 কে এই পাশে নিয়ে আসো, আর n of a n of b তো জানো যে a তে ফেভারেবল দিছে হচ্ছে 40 জন, b তে ফেভারেবল দিছে হচ্ছে 30 জন, তার মানে 40 plus 30 minus 60, তার মানে হচ্ছে 10 আসে। তাহলে 10 হচ্ছে তোমার এই কোশ্চেনের কারেক্ট অ্যানসার, ঠিক আছে? ওকে, আমরা তারপর নেক্সট, এরপরে কোশ্চেনটা খুব সহজ। হ্যাঁ, এগুলো কিন্তু টাফ না, মানে তোমাদের একটু প্র্যাকটিস করতে হবে বাসায়, তাহলে পারবা। দেখো খেয়াল করো, নেক্সট কোশ্চেনটা হচ্ছে, তোমরা আসলে বোর্ডে দেখতে পাচ্ছ যে হোয়াট ইজ দ্য ভ্যালু অফ √3/2 মাইনাস √2/3, মানে বেসিক্যালি এটার ভ্যালু বের করতে বলছে, √3/2 মাইনাস √2/3। এটা করলে কত আসে তোমাদের? একটু আলাদাভাবে করার কিছু নাই, √3/2
মাইনাস √2/√3, তাহলে আমরা যদি করি তাহলে হচ্ছে √6 আসলে এলসিএম আসবে, এটার সাথে √3 গুণ হবে, এটার সাথে √2 গুণ হবে, 3 - 2 করলে আসে হচ্ছে 1, তার মানে অ্যান্সার হচ্ছে 1/√6। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে মুছে দেই, আমাদের নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি আছে। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে যে when x is divided by 10 the quotient is y with the remainder of 4। ঠিক আছে, তারপর বলছে যে if x and y both are positive integers what is the remainder when x is divided by 5। x যখন 5 দ্বারা ডিভাইড করা হবে তখন রিমাইন্ডারটা কত থাকবে আর কি। তো তোমরা এইখানে আমরা একেবারে চোখ বন্ধ করে লিখতে পারি যে x = হচ্ছে তোমার 10y/4। যেহেতু তোমার বলছে যে x কে যদি তুমি 10 দিয়ে ডিভাইড করো তাহলে তোমার কোশ্চেন হয় হচ্ছে y, তার মানে তুমি কোশ্চেন মানে হচ্ছে ভাগফল বেসিক্যালি। তো ভাগফলের সাথে তুমি যদি 10 দিয়ে গুণ করো তারপর তার সাথে রিমাইন্ডারটা যোগ করো তাহলে তুমি অ্যাকচুয়ালি যে নাম্বারকে ভাগ করতেছো সেই নাম্বারটা আবার ফেরত পাবা। তার মানে আমরা বলতে পারি যে x = 10y+4। ঠিক আছে, এখন তুমি 5 দিয়ে ডিভাইড করবা, তো x কে 5 দিয়ে ডিভাইড করো, 5 দিয়ে ডিভাইড করলে এই 10y ডিভাইড যায় বাট 4 তো আর ডিভাইড যায় না, তাহলে আমাদের কোশ্চেন কি থাকবে, সেই ক্ষেত্রে আমাদের যে রিমাইন্ডার সেই রিমাইন্ডারটা 4ই থাকবে। তার মানে আমাদের যে অ্যানসারটা সেই অ্যানসারটা কত আসবে বলো, 4ই আসবে। বুঝা গেছে, ওকে। তো আমরা তাহলে সামনে যাই। দেখো নেক্সট সামনে নেক্সট যে কোশ্চেনটা আছে সেই কোশ্চেনে যাই। নেক্সট কোশ্চেনটা আছে হচ্ছে the circle with center O has circumference of 12 pi/√3 if AC is a diameter of a circle what is the length of a line segment AB। তোমরা এখানে দেখে অবাক হচ্ছ যে AC AB কই থেকে আসলে, আমি ছবিটা আঁকি দেখো, ছবি আঁকা নাই আসলে, হ্যাঁ লেখা আছে, ডেসক্রিপশন দেওয়া আছে। তো এটা হচ্ছে একটা সার্কেল, ঠিক আছে, সার্কেলের সেন্টার হচ্ছে O, তো এটারে বলতেছে তারা AB সরি AC। তো এখানে B একটা পয়েন্ট আছে, AC হচ্ছে তার ডায়ামিটার বলে দিছে। তো সার্কেলের পেরিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তো পেরিমিটার, সার্কেলের পেরিমিটার আমরা কি জানি, 2 পাই আর হচ্ছে তার পেরিমিটার মানে সার্কামফারেন্স যেটা আর কি, সেটা বলে দিছে হচ্ছে 12 pi/√3। তার মানে আমাদের যে কি বলে ডায়ামিটারটা কত দেখো তো, এসি এখানে ফিগারে এটা 30 ডিগ্রি দেওয়া আছে। তো এসি হচ্ছে তার ডায়ামিটার যদি হয় তাহলে দেখো এই যে অ্যাঙ্গেলটা এবিসি, এটা আমরা একটা থিওরি পড়ে আসছি যে এই যে বি অ্যাঙ্গেলটা কিন্তু তোমার 90 ডিগ্রি হবে, তার মানে এটা একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বেসিক্যালি। ওকে, আচ্ছা, তাহলে তার এই 2r = আমরা এসি লিখতে পারি, তাহলে পাই ক্যান্সেল, 12/√3 বেসিক্যালি হচ্ছে তোমার 4√3, কত 4√3। ঠিক আছে, আচ্ছা, তো একটু খেয়াল করো এখানে তোমরা বের করতে বলছে কি, বের করতে বলছে হচ্ছে the line segment AB কত, AB এর ভ্যালুটা কত। তো তোমরা এখানে খুব সহজভাবে করে ফেলতে পারবা যে sin 30 ডিগ্রি = হচ্ছে অপোজিট বাই হাইপোটেনাস, অপোজিট হচ্ছে AB আর হাইপোটেনাস হচ্ছে AC। তো AC আমরা জানি, AC জানি হচ্ছে 4√3 আমরা জানি, ঠিক আছে। তাহলে AB/4√3 মাল্টিপ্লাই করে দাও, দেখবে AB = 2√3 আসতেছে। কত আসতেছে বলো, AB = 2√3। বুঝা গেছে, ওকে, সুন্দর। তো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেনটা কি আছে দেখো। নেক্সট কোশ্চেন তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। হাউ মেনি পজিটিভ ইন্টিজার্স আর বোথ মাল্টিপলস অফ 5 এন্ড ডিভিজর অফ 75। মানে কতগুলো নাম্বার আছে 5 এর গুণিতক আবার হচ্ছে 5 এর ডিভিজর, মানে 5 এর 75 এর ফ্যাক্টর। খেয়াল করো যে 75 কে 5 দ্বারা ভাগ যায়, ওকে ফাইন, সুন্দর, তাহলে 5 হচ্ছে কন্ডিশন ম্যাচ করতেছে। তারপর 15 হচ্ছে 5 কে 3 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা 15 পাই, আবার 15 কিন্তু তোমার 75 এর একটা ডিভিজর, ঠিক আছে, মানে 75 কে 15 দিয়ে ভাগ করা যায়। ওকে, আর কি সংখ্যা আছে দেখো তো, 5 কে যদি 4 দিয়ে গুণ করি 20, কিন্তু 20 তো 75 দিয়ে ভাগ করা যায় না, 75 কে 20 দিয়ে ভাগ করা যায় না, তাহলে এরপরে যে নাম্বারটা আসবে সেটা আসবে 25 আর হচ্ছে 75। তার মানে টোটাল এই যে চারটা সংখ্যা, এই চারটা সংখ্যা হচ্ছে 5 এর মাল্টিপল, আবার তারা 75 এর ডিভিজর। অনেকেই বলতে পারে যে 75 হবে কিনা, ভাই 75 কে তো 75 দিয়ে ভাগ করাই যায়, কেন হবে না, ঠিক আছে। ওকে, তো আমরা তাহলে সামনের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো, যে কোশ্চেন একটু বড় দেখতে পাচ্ছি আমরা আশা করি বোর্ডে, যে 5 integers in a set are written in a ascending order, the median of this set is 17 and the average of the smallest and largest is 16. When the smallest and largest numbers are removed from the set, the average of the new smallest and largest is 15. What can be minimum value of the largest of the original 5 integers?
মানে তোমার এখানে বলছে যে টোটাল 5টা ইন্টিজার আছে, সেই 5টা ইন্টিজারের মিডিয়ান মানে মাঝখানেটা হচ্ছে 17, হ্যাঁ, আর লার্জেস্ট আর স্মলেস্টের যে অ্যাভারেজ সেটা হচ্ছে 16। এখন তুমি যদি ওই লার্জেস্ট আর স্মলেস্টটা যদি তুমি সরায় নাও, তাহলে যে নিউ লার্জেস্ট আর নিউ স্মলেস্ট থাকে, তো তাদের যে সামেশন, সেই সামেশনটা হচ্ছে 30, হ্যাঁ। তো তাইলে তোমার বলছে যে মিনিমাম লার্জেস্ট ভ্যালুটা কত, 5টা সংখ্যা 5 ইন্টিজার্স এর ভিতরে। ওকে, তো আমরা একটু এইভাবে লিখি, একটু দেখো যে মাঝখানেরটা হচ্ছে 17, মিডিয়ান বলছে, তার মানে এর আগে দুইটা আছে এ বি আছে, আর এরপরে হচ্ছে তোমার ডি আর ই আছে। ক্লিয়ার? তো এটা হচ্ছে তোমার অ্যাসেন্ডিং অর্ডারে, যেহেতু এটা হচ্ছে সবচেয়ে ছোট আর এটা হচ্ছে সবচেয়ে বড়, তাহলে এদের দুইজনের যে অ্যাভারেজ, সেই অ্যাভারেজটা বলছে 16, তার মানে a প্লাস ই ইকুয়াল টু কত হবে, 32, রাইট? তারপর বলছো তুমি যখন লার্জেস্ট আর স্মলেস্ট সরাই নিচ্ছ, যখন তাহলে তোমার নিউ লার্জেস্ট স্মলেস্ট কোনটা থাকতেছে, বি আর ডি, এদের যোগফল বলছে 30, বি আর ডি এর যোগফল হচ্ছে 30, বি প্লাস ডি ইকুয়াল টু হচ্ছে 30। ঠিক আছে? তো খেয়াল করো যে এটা যেহেতু অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো, এটা যেহেতু 17, তার মানে তার ইমিডিয়েট আগেরটা কত হতে পারে, 16 হতে পারে। তো 16 তো সরি, এরপরে তো 16 হবে না। 16 কেন হবে না দেখো, কারণ হচ্ছে তোমার এই বি আর ডি যোগ করলে কত আসতে হবে, 30, হ্যাঁ। তো 30 আসলে তো এরপরটা 14 হইতে হয়, তার মানে তো এটা হবে না। ঠিক আছে? তাহলে তোমার কি হইতে পারে দেখো, এই কোশ্চেনটা লাস্টে, হ্যাঁ, তার মানে এই যে এইখানে যেটা এটা হবে হচ্ছে তোমার আগে যেহেতু ছোট হবে, তার মানে এটা হবে হচ্ছে তোমার 12, এটা হবে হচ্ছে তোমার 18। মানে এইভাবে চিন্তা করো, 17 পর হচ্ছে 18, তাহলে যোগ করতে কত লাগে, 12, হ্যাঁ। তার মানে এর পরের যে সংখ্যাটা, সেই সংখ্যাটা কিন্তু তোমার মনে মাথায় আসতে পারে যে তাহলে সবচেয়ে মিনিমাম যে লার্জেস্ট সেটা মেবি 19 হবে না। কেন 19 হবে না খেয়াল করো, এটা যদি 19 হয় তাহলে একটু দেখো যে আমরা কি জানি, a প্লাস ই ইকুয়াল টু হচ্ছে কত, a প্লাস ই ইকুয়াল টু হচ্ছে তোমার 32, তার মানে a ইকুয়াল টু 13 হইতে হয়, কিন্তু এটা তো অ্যাসেন্ডিং অর্ডারে সাজানো। এরপর এটা যদি 12 হয়, তাহলে এটা কিভাবে করে তোমার কি বলে, a কিভাবে করে 13 হবে, এ তো 13 হওয়া পসিবল না। তার মানে এই ই হবে হচ্ছে 21, ই কত হবে বলো, ই হবে হচ্ছে 21 আর a হবে হচ্ছে 11, তাহলে 11 আর 21 যোগ করলে কত আসে বলো, 32 আসে। তার মানে তোমার কারেক্ট অ্যান্সার যেটা, মানে স্মলেস্ট মিনিমাম লার্জেস্ট যে ভ্যালু, সেই ভ্যালুটা হচ্ছে 21। ঠিক আছে? ওকে, তো আমরা তাহলে সামনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি আছে, আমরা একটু পড়ার চেষ্টা করি। আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। An UberX car charges টাকা 40 as base fare, টাকা 3.6 for each 0.2 of a kilometer, টাকা 180 per hour as a traveling time charge. What will be the fare for 6 kilometer trip if the traveling time is 110 meters? ঠিক আছে? মানে তোমার ট্রাভেলিং যে টাইমটা, সেই টাইমটা যদি 110 মিনিট হয়, আর টোটাল যে তুমি যে রাস্তাটা গিয়েছো, সেই রাস্তাটা হচ্ছে যদি 6 কিলোমিটার হয়, তার মানে তোমার ফেয়ারটা কত ছিল। তাহলে আমরা একটু এইভাবে হিসাব করি, তার বেস ফেয়ার হচ্ছে 40, তার মানে তুমি গাড়িতে উঠে যদি নেমে যাও, তাহলে তোমার 40 টাকা দিতে হবে আর কি। ওকে, তো তারপর কি বলছে যে 0.2 কিলোমিটারের জন্য, পার 0.2 কিলোমিটারের জন্য তোমার 3.6 টাকা দিতে হবে। দেখো, 1 কিলোমিটারকে যদি আমরা 0.2 কিলোমিটার করে করে কতগুলো পোর্শনে ভাগ করি, তাহলে 1 কিলোমিটারে আমরা কয়টা পোর্শন পাবো, 0.2 কিলোমিটারে 5টা। তাহলে আমি কত কিলোমিটার গেছি, 6 কিলোমিটার। তাহলে 6 কিলোমিটারে 0.2 কিলোমিটার করে 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 কয়টা পোর্শন আছে, 5 ইন্টু 6 30, তার মানে হচ্ছে 30 ইন্টু সে এই 0.2 কিলোমিটার যাওয়ার জন্য তার কত টাকা দেওয়া লাগতেছে, পার 0.2 কিলোমিটার যাওয়ার জন্য 3.6, তার মানে আমরা এখানে সুন্দর মতো 3.6 লিখে দিলাম। হ্যাঁ, আরেকটা জিনিস সেটা হচ্ছে তার প্রত্যেক ঘন্টা পার আওয়ারের জন্য 180 টাকা করে দিতে হবে। তাহলে সে তার যে ট্রাভেলিং টাইম, সেই ট্রাভেলিং টাইমটা হচ্ছে 110 মিনিট। তাহলে 110 মিনিটে কত ঘন্টা আসে, 110 মিনিটে মানে হচ্ছে 1 ঘন্টা 50 মিনিট। তাহলে 1.5/6, 1 প্লাস 5/6, 1 প্লাস 5/6 করলে বেসিক্যালি আসে হচ্ছে 11/6 ইন্টু হচ্ছে 180। ঠিক আছে? তাহলে তুমি এখানে মাল্টিপ্লাই করো, দেখো এই যে এটাতে আমরা যদি এটা কাটাকাটি করি, এটা 30 আসে 30, তাহলে 30 সাথে 11 মাল্টিপ্লাই করলে 330 টাকা আসে। তাহলে টোটাল আসতেছে হচ্ছে 40 প্লাস এটা করলে 100 ওয়াট, আর এটা হচ্ছে তোমার 330, তাহলে 330 338 378 টাকা হচ্ছে তোমার ফেয়ার। এত টাকা হচ্ছে তোমার কারেক্ট অ্যান্সার। বুঝা গেছে? ওকে, আমরা তাহলে সামনের কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন হচ্ছে তোমার 3 to the power 14, 3 to the power 44 প্লাস
5 to the power 43 plus 2 to the power 12 এটার হোয়াট ইজ দ্য ইউনিট ডিজিটস অফ দিস মানে এটার ইউনিট ডিজিটটা কত অ্যাড করার পর ইউনিট ডিজিটটা কত আসবে একটু খেয়াল করো যে এগুলার আসলে ইউনিট ডিজিটটা বুঝতে পারলে তুমি কিন্তু প্রত্যেকটার ইন্ডিভিজুয়াল ইউনিট ডিজিটটা কত বুঝতে পারলে তুমি তো যোগ যখন করো তাহলে তো তখন প্রথম ইউনিট ডিজিটে যোগ করো রাইট তো তাহলে খেয়াল করো এখানে যে 2 টু দি পাওয়ার 12 আছে তো 2 টু দি পাওয়ার 12 আমরা কেমন চিন্তা করতে পারি 2 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 3 এইভাবে চিন্তা করতে পারি ঠিক আছে 5 এর পাওয়ার যাই থাক না কেন 5 এর ইউনিট ডিজিটে আসলে 5 এ আসবে দেখো 5 5 5 25 25 5 দিয়ে গুণ দাও 5 তারপরে আবার 5 দিয়ে গুণ দাও 5 ই আসবে তার মানে এর ইউনিট ডিজিটে 5 আসবে কিন্তু এটা আমি এখনো শিওর না তো এই যে 3 টু দি পাওয়ার 44 আছে 3 টু দি পাওয়ার 44 আমরা কিভাবে চিন্তা করতে পারি বলো 3 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 11 এভাবে চিন্তা করতে পারি 3 টু দি পাওয়ার 4 মানে কি 81 তার মানে তুমি 81 এর পাওয়ার 11 করো আর 100 করো যাই করো না কেন অলওয়েজ ইউনিট ডিজিটে 1 ই আসবে তার মানে এর ইউনিট ডিজিট 1 এর ইউনিট ডিজিট 5 এটার ইউনিট ডিজিট কত আমি একটু বোঝার চেষ্টা করি দেখো যে 2 টু দি পাওয়ার 4 মানে কত 16 তাহলে 16 টা তুমি যদি 16 দিয়ে মাল্টিপ্লাই করো 6 into 6 মানে ইউনিট ডিজিটে 6 আসবে তাহলে যদি আবার 16 দিয়ে মাল্টিপ্লাই করো তাহলে দেখবে ইউনিট ডিজিটে 6 আসছে তাহলে তোমার টোটাল কত আসছে 6 5 5 আর 6 11 11 আর 12 তার মানে ইউনিট ডিজিটে আসবে হচ্ছে 2 বুঝা গেছে ওকে সুন্দর তো আমাদের নেক্সট কোশ্চেনে যাই দেখো নেক্সট কোশ্চেন কি আছে আমরা একটু বোঝার চেষ্টা করি নেক্সট কোশ্চেন আমরা একটু পড়ি দেখো জনি bought a book and sold it a loss of 10% if he had bought it 20% less and sold it for 55 টাকা more he would have made a profit of 40% what was the cost of the book মানে বইটার কস্টটা কত টাকা ছিল আর কি সেটা তোমার বের করতে বলছে ওকে তো আমরা এটা খুব সহজে বের করে ফেলতে পারি দেখো কস্ট প্রাইস আর হচ্ছে সেলিং প্রাইস দিয়ে ধরো কস্ট প্রাইস আমরা সি দিয়ে প্রকাশ করতেছি সেলিং প্রাইস কে আমরা হচ্ছে এস দিয়ে প্রকাশ করতেছি তাহলে প্রথমে একেবারে ফার্স্টে সে কিন্তু 10% লস করছিল খেয়াল করো হ্যাঁ 10% লস অফ 10% তার মানে তার কস্ট প্রাইস যদি x টাকা হয় তখন তার সেলিং প্রাইস কত টাকা ছিল 0.9x বুঝা গেছে ওকে তো এখন খেয়াল করো সে যদি 20% কম টাকা দিয়ে যদি সে কিনতো 20% কম টাকা তার মানে তার কস্ট প্রাইস তখন কত 0.8x ঠিক আছে তাহলে 25% কম টাকা দিয়ে কিনলে তার 25 বলছি 20% কম টাকা দিয়ে কিনলে তার 40% প্রফিট হইতো কখন যদি সে 55 টাকা বেশি দামে বিক্রি করে তখন বুঝা গেছে ওকে তো তাহলে 0.8x টাকা দিয়ে কিনে তাহলে তার 40% প্রফিট যদি করতে হয় তাহলে তার কত টাকা বিক্রি করতে হবে অবশ্যই 1.12x রাইট 1.12x খেয়াল করো আগে তার সেলিং প্রাইস ছিল হচ্ছে 0.9x এখন তার সেলিং প্রাইস হচ্ছে 1.12x তার মানে সে কত টাকা এক্সট্রা সেল করতেছে বলো সেল করতেছে হচ্ছে 0.22x 0.22x টাকা সেল করে কত টাকা কস্ট প্রাইসের জন্য বলো x টাকার জন্য 1 টাকার জন্য কত আর 55 এর জন্য কত বের করে ফেলো দেখবে তুমি তোমার आंसर পেয়ে গেছো আর কি ঠিক আছে তার মানে 1 এর জন্য আসবে হচ্ছে x বাই এত তার মানে 55 টাকা মোট তো তার মানে 55 বাই 0.22 করো দেখবা 250 250 মেবি আসার কথা এই টাইপের কিছু একটা ভ্যালু আসার কথা 250 টাকা ঠিক আছে ওকে সুন্দর তো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই নেক্সট কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখার চেষ্টা করি দেখো তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ ওকে তো কোশ্চেনটা হচ্ছে যে ইন এ ওয়ার্কিং গ্রুপ অফ এ ক্লাস প্রজেক্ট দ্য নাম্বার অফ বয়েজ ইজ 3 fewer than twice the number of girls if one boy are replaced by a girl they would be an equal number of boys and girls in the group how many students are there in the class মানে ব্যাপারটা হচ্ছে যে টোটাল নাম্বার অফ বয়েজ হচ্ছে গার্লসের দ্বিগুণ থেকে 3 জন কম হ্যাঁ 3 fewer than twice of the girls তার মানে আমরা বয়েজের সংখ্যা যদি x এইভাবে চিন্তা করি তাহলে x হচ্ছে 2y - 3 এটা হচ্ছে আমাদের ফার্স্ট কন্ডিশন আর বলছে যে তুমি যদি বয়েজ থেকে একজন যদি গার্লকে রিপ্লেস করো তাহলে তোমার নাম্বারটা ইকুয়াল হয়ে যায় বয়েজ এন্ড গার্লস তার মানে আমরা বলতে পারি এরকম যে x - 1 হচ্ছে y plus 1 একজন বয়েজ একজন কমাইছো গার্লস একজন বাড়াইছো তার মানে এই পাশে মাইনাস করবে এই পাশে প্লাস দিবা শেষ মানে x ফর বয় y ফর গার্ল এভাবে চিন্তা করি আমরা ওকে তাহলে আমাদের কি আসছে দেখো তো x y + 2 আসছে তার মানে x 2y - 3 এটা তো আমরা আগেই পাইছিলাম তাহলে আমাদের এখানে আমি এই যে y + 2 দিয়ে দেই
তাহলে দেখবা যে তোমার y ইকুয়াল টু আসতেছে হচ্ছে 5, y ইকুয়াল টু যদি 5 আসে তাহলে x ইকুয়াল টু আসবে হচ্ছে 7। তার মানে তোমার টোটাল নাম্বার অফ বয়েজ এন্ড গার্লস 5 প্লাস 7 মানে হচ্ছে 12 হচ্ছে তোমার কারেক্ট অ্যানসার। কোনটা কারেক্ট অ্যানসার বলো? 12। বুঝা গেছে? ওকে, সুন্দর। তাহলে আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। দেখো নেক্সট কোশ্চেন আশা করি তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ। নেক্সট কোশ্চেন কি আছে? a certain text consists of 8 sections with 25 questions numbered from 1 to 25 in each section. If a student answered all the even numbered questions correctly and 3/4 of the odd number questions correctly, what was the total number of questions he answered correctly? মানে তোমার একটা কোশ্চেনে টোটাল 8টা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে 25টা করে কোশ্চেন আসে। তো তুমি যদি একটু চিন্তা করো যে এখানে ইভেন কোশ্চেন কতগুলো আর অড কোশ্চেন কতগুলো, তাহলে ইভেন হচ্ছে 12টা আর অড হচ্ছে 13টা। তো সে কি করলো, সে হচ্ছে ইভেনের সবগুলা কোশ্চেনই কারেক্টলি আনসার করলো, বাট অড যেগুলা 13টা যেটা আছে প্রত্যেকটা সেকশনের, সেই 13টা থেকে 3/4 অংশ সে কারেক্ট করতে পারলো, কারেক্টলি আনসার করতে পারলো। তাহলে সে টোটাল কতগুলা কারেক্ট কোশ্চেনের আনসার দিল। ওকে, তাহলে যদি আমরা একটা সেকশনের ভিতরে যাই, তাহলে একটা সেকশনের প্রত্যেকটা সেকশনে 12টা ইভেন কোশ্চেন আছে, সেই ইভেনে সে প্রত্যেকটাই কারেক্টলি আনসার দিছে। বাট যে 13টা অড কোশ্চেন আছে, সেই 13টা অড কোশ্চেনের 3/4 অংশ সে কারেক্টলি আনসার করতে পারছে। ঠিক আছে, এখন এটাকে তুমি 8 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দাও, কারণ এটা তো একটা সেকশন, কারণ তোমার প্রত্যেকটা কোশ্চেনে 8টা করে সেকশন আছে, তাহলে 8টা সেকশনে তো সেম ঘটনাই ঘটবে। তাহলে তুমি 8 দিয়ে জাস্ট মাল্টিপ্লাই করে দিলে তুমি তোমার অ্যানসার পেয়ে যাবে। খেয়াল করো 8 × 12 মানে হচ্ছে 96 প্লাস আমরা যদি এই কি বলে এইটার সাথে 3/4 গুণ করি তাহলে 6 আসবে, তাহলে 6 × 13 মানে হচ্ছে 78। ঠিক আছে, তাহলে 96 প্লাস 78 যোগ করলে কত আসে বলো? 174। কত আসে? 174। ঠিক আছে, এটা যোগ করা খুব সহজ। 96 তে 100, 100 তে কত লাগে? 4 দিয়ে দাও আর পরে 174 বসায় দাও, তাহলে 78 তে 4 দিয়ে দিলে কত থাকে? 74। তাহলে 100 প্লাস 74 মানে 174। ওকে, যাই হোক, এগুলো হচ্ছে শর্টকাট টেকনিক, তোমরা অ্যাপ্লাই করবা, যত বেশি অ্যাপ্লাই করবা তত বেশি মনে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তো এখন তাহলে আমরা নেক্সট কোশ্চেনে যাই। দেখো নেক্সট কোশ্চেন কি আছে? In a certain used car lot there are 4 times as many blue cars as green cars. ঠিক আছে, and 1/3 as many green cars as red cars. If there are কত লিখছে 4q red cars in the lot, how many blue cars in the lot? মানে কতগুলো ব্লু কার ছিল সেটা তোমরা বের করতে বলছে। তাহলে আমরা খুব সহজে বলতে পারি যে ব্লু কার ইকুয়াল টু হচ্ছে, যেহেতু বলছে as many blue cars 4 times as many blue cars as green car, তার মানে গ্রিন কারের 4 গুণ আছে হচ্ছে তোমার ব্লু কার। ঠিক আছে, আর বলছে যে সেকেন্ড যে কথাটা বলছে যে and 1/3 as many green cars as red cars, তার মানে রেড কার্স এর 1/3 পোরশন আছে হচ্ছে তোমার গ্রিন কার, তার মানে গ্রিন কার ইকুয়াল টু হচ্ছে 1/3 অফ রেড, রেড ফর আর। ঠিক আছে, আর ফর রেড। ওকে, তো এখন তোমার বলছে যে টোটাল নাম্বার অফ রেড কার আছে হচ্ছে 4qটা, তাহলে ব্লু কার কতগুলো আছে? তাহলে আর ইকুয়াল টু হচ্ছে 4q বসে দাও, কি আসে দেখো? 4q/3 হচ্ছে গ্রিন কার, তাহলে ব্লু ইকুয়াল টু হচ্ছে কত? 4g, তাহলে g ইকুয়াল টু হচ্ছে যেহেতু 4q/3, তাহলে 4q/3 এর সাথে 4 মাল্টিপ্লাই করে দিলেই তুমি তোমার কারেক্ট অ্যানসারটা পেয়ে যাবে। তাহলে তোমার কারেক্ট অ্যানসার হচ্ছে 16q/3। বুঝা গেছে? কারেক্ট অ্যানসার কত বলো? কারেক্ট অ্যানসার হচ্ছে 16q/3। ওকে, আমরা তাহলে সামনে কোশ্চেন চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো? The length of each side of a triangle is an even number. If no two sides are equal, what is the smallest perimeter of the triangle could have? মানে একটা ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা সাইডের যে লেন্থ, সেই লেন্থটা হচ্ছে একটা ইভেন নাম্বার। হ্যাঁ, তো এখন এখানে একটা কথা বলছে যে এটার স্মলেস্ট পেরিমিটারটা কত। তো তোমাদের এইখানে একটা কনসেপ্ট মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে তোমরা আশা করি জানো যে একটা ট্রায়াঙ্গেলের যে কোনো দুইটা সাইডের যে সামেশন, সেটা কিন্তু তার থার্ড সাইড থেকে বড়, অবশ্যই বড় হইতে হবে, সমান হইলেও হবে না। তো তোমার মাথায় এমন আসতে পারে যে 2 4 6 এটা দিয়ে তো একটা ট্রায়াঙ্গেল হয়ে যাচ্ছে, হচ্ছে না। কেন হচ্ছে না? কারণ 2 আর 4 মিলে যোগ করলে কত আসে? 6। তো 6 আর 6 তো ইকুয়াল, তো এটা কিভাবে করে তোমার ট্রায়াঙ্গেল হবে? হবে না, বাদ। তাহলে 2 4 8ও হবে না, 2 4, কারণ 8 তো আসলে তোমার কি বলে যে 2 আর 4 যোগ করলে 6 আসে, আর থার্ড বাহুটা হচ্ছে 8। কিভাবে সম্ভব? সমান হইলে দেখেই বাদ দিলাম, আর বড় হইলে কেন নিব আর কি। আচ্ছা, তো এখন কি হইতে পারে তাহলে? 4 6 8 হইতে পারে। 4 6 8 কিভাবে দেখো? 4 আর 4 যোগ করলে কত আসে? 10। 10 হচ্ছে দুইটা বাহু সামেশন, তাহলে সেই 10 হচ্ছে 8 থেকে বড়, তার মানে এটাই হচ্ছে আমার সবচেয়ে লোয়েস্ট।
এই কন্ডিশন অনুযায়ী এখানে যে কোশ্চেনটা বলছে। তাহলে 6 আর 4 যোগ করলে কত আসে বলো? 10 10 আর হচ্ছে 8, 10 আর 8 যোগ করলে আসে হচ্ছে 18। তার মানে 18 হচ্ছে তোমার এই কোশ্চেনের কারেক্ট অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা তো দেখো আমরা তাহলে সামনে যাই। নেক্সট কোশ্চেন কি আছে একটু খেয়াল করে পড়ি আমরা। এই কোশ্চেনটা একটু বড়, পাহাড় ট্রেকিং নিয়ে। আমরা কিছুদিন আগে পাহাড় ট্রেকিং করে আসলাম আমাদের নিয়ে লিখতে হয়তো, দেখি পড়ি। A hiker worked for 2 days. On the second day, the hiker worked 4 hours larger, and his speed was 2 miles per hour faster than the day of first day. If during the 2 days he worked a total of 104 miles and spent a total of 20 hours, what was his average স্পিড অন দ্য ফার্স্ট ডে? মানে ফার্স্ট ডে তে তার এভারেজ স্পিডটা কত ছিল সেটা আমাদের বের করতে বলছে। আর সে টোটাল যায় হচ্ছে টোটাল গিসে হচ্ছে 104 মাইলস, মানে 104 মাইল সে গিসে। আর তার টোটাল 2 দিনের যে টোটাল যে হাইকিং করছে সে টাইমটা হচ্ছে কত বলছে? 20 আওয়ার্স। ওকে, তো এখানে ফার্স্টে একটা কোশ্চেন দেখো, কথা বলে দেওয়া আছে যে সে হচ্ছে সেকেন্ড দিনে ফার্স্ট দিন থেকে কিছু সময় বেশি সে কিন্তু হাইকিং করে। কত সেই বেশি সময়টা বলো? সে বেশি সময়টা দেওয়া আছে 4 আওয়ার্স লার্জার, 4 আওয়ার্স লার্জার, খেয়াল রাখতে হবে। তার মানে সে প্রথম দিনে হাইক করছে হচ্ছে 8 ঘন্টা, পরের দিনে হাইক করছে হচ্ছে 12 ঘন্টা। হাইকিং করছে প্রথম দিনে 8 ঘন্টা, পরের দিনে হচ্ছে 12 ঘন্টা, কারণ 8 আর 12 যোগ করলে 20 আসে। এটা তো খুব সহজ ক্যালকুলেশন, আমাদের মাথায় তাড়াতাড়ি করে ফেলতে হবে। আর সে প্রথম দিন আর দ্বিতীয় দিন মিলে টোটাল যে ডিস্টেন্সটা গেছে সেই ডিস্টেন্সটা হচ্ছে 104 মাইলস। 104 মাইলস, 104 মাইলস। তার মানে আমরা যদি এরকম ধরে নেই যে সে প্রথম দিনে গেছে হচ্ছে x মাইল, তাহলে দ্বিতীয় দিনে সে কতটুকু গেছে? দ্বিতীয় দিনে গেছে হচ্ছে সে 100 মাইনাস x। ক্লিয়ার? কতটুকু গেছে বলো? 100 মাইনাস x। তার মানে প্রথম দিনে তার স্পিড আর দ্বিতীয় দিনে তার স্পিড কিন্তু, দ্বিতীয় দিনের স্পিডটা কিন্তু আরো বেশি ছিল। কতটুকু বেশি ছিল? 2 মাইলস পার আওয়ার বেশি ছিল। ওকে, তাহলে দ্বিতীয় দিনের স্পিডটা কত? 100 মাইনাস x বাই 12 মাইনাস হচ্ছে তোমার x বাই 8, x বাই 8, দিস ইকুয়ালস টু কত বলো? প্রথম দিনে সে গেছে হচ্ছে x, আর প্রথম দিনে সে 8 ঘন্টা গেছে। তাহলে এদের যে ডিফারেন্স, সেই ডিফারেন্সটা হচ্ছে কত বলো? 2। তো এখান থেকে তুমি তোমার যে x, সেই x এর ভ্যালুটা তুমি বের করো। হ্যাঁ, x এর ভ্যালু যদি তুমি বের করো তাহলে দেখবা যে তুমি সেই x কে পরে যদি 8 দিয়ে ডিভাইড করো তাহলে তুমি তোমার অ্যানসারটা পেয়ে যাবে আর কি। ঠিক আছে, ওকে। তো আমরা তাহলে নেক্সট কোশ্চেনে চলে যাই। নেক্সট কোশ্চেন কি আছে দেখো। নেক্সট কোশ্চেন আছে হচ্ছে a tank currently holds 60 liters of water. If 30 liters of water is added to the tank when it is half full of water, the amount of water is the tank increases by 1/3. What is the maximum water holding capacity of the tank? মানে একটা ট্যাঙ্কে যখন হাফ ফিল ছিল তখন তুমি যখন 30 লিটার ওয়াটার দিলা তখন তার যে ইনক্রিজটা হয়েছে সেই ইনক্রিজটা হচ্ছে 1/3। তার মানে টোটাল ক্যাপাসিটি যদি x হয় তার মানে তখন ছিল হচ্ছে x/2, তাহলে তুমি 30 অ্যাড করছো, তার মানে 30 যদি আবার মাইনাস করতা তাহলে তোমার 1/3 কমে যেত আর কি টোটাল ক্যাপাসিটির। তাহলে দিস ইকুয়ালস টু হচ্ছে x/3। তো এর এখানে তুমি একটু ক্যালকুলেশন করো, ক্যালকুলেশন করলে তুমি তোমার যে x এর ভ্যালুটা সেই x এর ভ্যালুটা পেয়ে যাবে। আর সেই x এর ভ্যালু আসবে হচ্ছে 160 লিটার, 180 লিটার। ঠিক আছে, ওকে। এরপর যে কোশ্চেনটা আছে, কোশ্চেন একটু বড় কম্পারেটিভলি, আমরা একটু পড়ি দেখো কোশ্চেনটা কি আছে। This year Rana will save certain amount of his income and he will spend the rest. Next year Rana will have no money, but for each taka that he saves this year he will have 1 plus r taka available to spend. In terms of r, what fraction of his income should Rana save this year so that the next year the amount available for his spending will be equal to the half the amount that he spends this year? মানে একটু বোঝার ট্রাই করো যে তুমি ধরো এই বছর ইনকাম করবা, নেক্সট বছর তুমি বসে বসে খাবা। হ্যাঁ, তাহলে তোমার কি, তুমি তো এই বছর খরচ না করে থাকতে পারো না, রাইট? তো তুমি ধরো একটা নির্দিষ্ট পোরশন তুমি সেভ করতেছো তোমার টাকার, যে টাকা তুমি ইনকাম করতেছো এই বছর দিস ইয়ারে, সেই টাকার একটা নির্দিষ্ট ফ্র্যাকশন, একটা ফিক্সড ফ্র্যাকশন তুমি সেভ করতেছো। তো তুমি ধরো তোমার যে ইনকাম সেই ইনকামটা হচ্ছে পি। ঠিক আছে, ইনকামটা হচ্ছে কত বলো? ইনকামটা হচ্ছে পি। তো তুমি এই পি এর এক্স পোরশন হচ্ছে তুমি সেভ করতেছো, তাহলে তোমার সেভিংসটা কত? সেভিংস কত বলো? সেভিংস হচ্ছে পি ইনটু এক্স। এক্স হচ্ছে একটা ফ্র্যাকশন বলতে 1/3 হতে পারে, 1/2 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, রাইট?
তো এই যে টাকা তোমার এখানে একটা কথা লেখা আছে দেখো যে বাট ফর ইচ টাকা দ্যাট হি সেভস দিস ইয়ার হি উইল হ্যাভ 1 + টাকা অ্যাভেলেবল টু স্পেন্ড নেক্সট ইয়ার। মানে সে যে টাকা সেভ করছে সেই টাকার 1/r টাকা 1/r যে টাকা মানে px ইনটু 1 + r এই যে টাকাটা এই টাকাটা সে নেক্সট ইয়ার স্পেন্ড করতে পারবে। ঠিক আছে, তাহলে সে কত টাকা খরচ করতে পারতেছে খেয়াল করো, px ইনটু 1 + r এই টাকা সে খরচ করতে পারবে, অ্যাভেলেবেল থাকবে তার কাছে খরচ করার জন্য। ঠিক আছে, তাহলে তার কত পোরশন সেভ করতে হবে, কি কন্ডিশনে, যে সে এই বছর যে টাকা খরচ করতেছে নেক্সট বছর তার অর্ধেক টাকা জানি অ্যাটলিস্ট খরচ করতে পারে। তাহলে এই বছর সে খরচ করতেছে কত টাকা, সে যদি x পোরশন যদি সে সেভ করে তাহলে সে খরচ করছে কত 1 - x পোরশন। 1 - x পোরশন মানে হচ্ছে কি 1 - x ইনটু p, এটা হচ্ছে তার এই বছরের খরচ। তাহলে নেক্সট বছরে সে তার হাফ জানি খরচ করতে পারে, আমরা x এর ভ্যালুটা এইভাবে সেট করব, রাইট। তাহলে p p ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, দেখো p p বাদ খেয়াল করো, তাহলে আমাদের কি থাকতেছে, এই 2 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এটা আসবে হচ্ছে 2x + 2xr দিস ইকুয়ালস টু হচ্ছে 1 - x। তাহলে দেখো কি আসতেছে, আমরা যদি খেয়াল করি তাহলে লিখতে পারবো যে x ইকুয়াল টু আসতেছে হচ্ছে 1/3 + 2r। x ইকুয়াল টু কত আসতেছে 1/3 + 2r। এই পোরশনে হচ্ছে যে ইন টার্মস অফ r এ বের করতে বলছে, তো এজন্য আমরা r এ বের করলাম। ওকে ফাইন, তো আমরা তাহলে নেক্সট সামনে যাই। নেক্সট কোশ্চেনটা কি আছে আমরা একটু দেখি, দেখো XYZ company hired an accountant and 4 office assistant to do a job. The daily wage for the accountant is 4 times more than that of an office assistant. ঠিক আছে, if the company paid a total of টাকা m for the work, how much was paid to the accountant, মানে অ্যাকাউন্টেন্টকে কত টাকা দেওয়া হয়েছিল। তো তুমি বুঝতেই পারতেছো অ্যাকাউন্টেন্ট হচ্ছে একটু নামি দামি মানুষ, সে হচ্ছে নরমাল অফিস অ্যাসিস্ট্যান্টের থেকে 4 টাইমস বেশি টাকা পাবে। তাহলে আমরা যদি একজন অফিস অ্যাসিস্ট্যান্ট যদি x টাকা পাচ্ছে এটা যদি আমরা ধরে নেই তাহলে অ্যাকাউন্টেন্ট কত পাবে বলো 4x। তাহলে একজন অ্যাকাউন্টেন্ট যেহেতু টোটাল তার টাকা লাগবে হচ্ছে 4x টাকা। ওকে, আর টোটাল অফিস অ্যাসিস্ট্যান্ট আছে কয়জন, 8 জন। তাহলে 8 জন হচ্ছে 8x টাকা পাবে। তাহলে এই 4x + 8x মানে হচ্ছে তার কোম্পানির m টাকা দেওয়া লাগতেছে পার ডে তে। আচ্ছা, তো তাহলে x ইকুয়াল টু আসতেছে হচ্ছে m/12। তার মানে অ্যাকাউন্টেন্টকে কত দেওয়া লাগছে, x এর 4 গুণ, এটা 4 দিয়ে গুণ করে দাও, m/3 আসবে। তার মানে অ্যাকাউন্টেন্ট আমাদের যে অ্যানসার সেই অ্যানসারটা হচ্ছে m/3। বোঝা গেছে? ওকে, সহজ কোশ্চেন, একটু মাথা ঠান্ডা করে আমাদের কি বলছে কোশ্চেনে আসলে সেই জিনিসটা একটু বুঝতে হবে। আচ্ছা, তারপর বলছে যে a rectangular field, next question, a rectangular field is to be fenced on 3 sides, leaving a side of 10 feet uncovered. ঠিক আছে, if the area of the field is 240 square feet, how many feet of fencing will be required? মানে তোমার একটা রেক্টাঙ্গুলার শেপের একটা ফিল্ড আছে, যে ফিল্ডের তুমি একটা সাইড ফাঁকা রাখবা ফেন্সিং করতে, মানে বেড়া দিবা না আর কি। ঠিক আছে, তাহলে তোমার টোটাল যে রেক্টাঙ্গেল সেই রেক্টাঙ্গেলের এরিয়াটা বলে দিচ্ছে 240 স্কয়ার ফিট। তার মানে একটা সাইড যদি 10 হয়, 10 ফিটের একটা সাইড তুমি ফাঁকা রাখছো, তার মানে তোমার যে লেন্থটা সেই লেন্থটা কত হবে, তাহলে 24 ফিট হবে। ঠিক আছে, তার মানে তুমি কত ফিট আসলে ফেন্সিং করছো, দেখো এই পাশে 24, এই পাশে 24 আর এই পাশে 10, এই পাশটা কিন্তু ফাঁকা। তার মানে 24 যোগ করলে কত আসে 48, 48 এর সাথে 10 যোগ করলে কত আসে বলো 58। তার মানে তোমার 58 হচ্ছে তোমার কারেক্ট অ্যানসার এই কোশ্চেনে, 58 ফিট। ঠিক আছে, 58 ফিটের তোমার ফেন্সিংটা করা লাগবে। আচ্ছা সুন্দর, আমাদের নেক্সট কোশ্চেনে যাই। সামনের কোশ্চেন কি আছে একটু খেয়াল করে দেখো, তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। সামনের কোশ্চেন আছে হচ্ছে আবুল নাম শুনলে কেমন হাসি চলে আসে। যাই হোক, Abul buys 40 pence at the market price of 36 pence from a wholesaler. If he sells this pence, giving discount of 1% on market price, what is the percentage of profit? Percentage of profit বের করতে বলছে। মানে সে হোলসেলারের কাছ থেকে 36 টাকা দিয়ে যে কলম কেনে সেটা হচ্ছে 40টা কলম কেনে আর কি। মার্কেট প্রাইসে 36 টাকায় যে টাকা আসে সেটা হচ্ছে, তাহলে দেখো তাহলে আমরা মার্কেট প্রাইস x টাকা ধরে নিই, যে x টাকা করে সে হচ্ছে কলম নরমালি মার্কেটে বিক্রি হয়। তাহলে সে তার কস্ট প্রাইস কত, তার কস্ট প্রাইস কত বলো, কস্ট প্রাইস হচ্ছে 36x, আর সেলিং প্রাইস কত, সেলিং প্রাইস 40টা কলম পাচ্ছে যেহেতু 36টা টাকায়, তার মানে 40x। ঠিক আছে, কিন্তু তার সেলিং প্রাইসটা সে যেহেতু 1% ডিসকাউন্ট দিচ্ছে, 1% ডিসকাউন্ট দিচ্ছে কার উপরে, এই সেলিং প্রাইসের উপরে।
তাহলে এই সেলিং প্রাইসের 1% ডিসকাউন্ট দিলে কত আসে 0.4x, তাহলে সেটা বিয়োগ হবে, তাহলে সেটা বিয়োগ হলে অ্যাকচুয়ালি বেসিক্যালি সে 1% ডিসকাউন্ট দেওয়ার পর তার সেলিং প্রাইসটা কত থাকতেছে 40x মাইনাস এটার 1%, এটার 1% করলে আসে হচ্ছে 0.4x, তার মানে হচ্ছে 39.6x, রাইট? তার মানে সে 36x টাকা ইনভেস্ট করে সে লাভ করতেছে কত খেয়াল করো 3.6x, 3.6x, রাইট? তাহলে 3.6x বাই 36x ইনটু 100 করেই তুমি তোমার প্রফিটটা কত সেটা পেয়ে যাবে, 10% আসবে প্রফিট, রাইট? 10% হচ্ছে তার এইখান থেকে প্রফিট আসতেছে। ওকে ফাইন, আমরা লাস্ট কোশ্চেনে চলে আসছি। লাস্ট কোশ্চেনটা একটু পড়ি দেখো, তোমরা আশা করি বোর্ডে দেখতে পাচ্ছ। লাস্ট কোশ্চেন কি আছে আমরা একটু পড়ি। লাস্ট কোশ্চেন আছে হচ্ছে যে হাউ মেনি ডিফারেন্ট 3 ডিজিট নাম্বারস ক্যান বি ফর্মড সাচ দ্যাট ফার্স্ট এন্ড থার্ড প্লেস শুড বি ফিল্ড উইথ অড নাম্বার। হ্যাঁ, মানে তুমি 3টা ডিজিটে 3 ডিজিটের একটা নাম্বার ফর্ম করতে হবে যেখানে ফার্স্ট ঘর আর হচ্ছে লাস্ট ঘর তোমার অড নাম্বার দিয়ে ফিল করতে হবে। তাহলে দেখো তোমার ডিজিট আছে টোটাল কতগুলো 10টা, কিন্তু 0 to 9 পর্যন্ত। তো এখন বলছে যে তাহলে এই 0 to 9 পর্যন্ত তোমার অড নাম্বার আছে কয়টা, অড ডিজিট আছে কয়টা 5টা। হ্যাঁ, এখানে কিন্তু কোথাও রিপিটেশনের কোনো কথা বলা নাই, তার মানে আমরা প্রত্যেকটা ঘর আলাদা আলাদা ভাবে ফিল আপ করবো। খেয়াল করো, ফার্স্ট ঘর ফিল আপ করার জন্য তোমার কাছে তোমার বলছে এখানে অড বসাইতে হবে, এখানে অড বসাইতে হবে, হ্যাঁ অড ডিজিট বসাইতে হবে। তাহলে অড ডিজিট আছে কয়টা 5টা, তাহলে 5টা দিয়ে কতভাবে ফিল আপ করা যায় 5p1, ঠিক আছে? আর হচ্ছে এখানে কতভাবে ফিল আপ করা যায় 5c1, p1 বলছে c1 আর কি, মানে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট বসাই দিলাম। এখন এই যে ঘরটা দেখতে পাচ্ছ মাঝখানে, এইখানে কোনো কন্ডিশন নাই, এখানে 0 বসলেও সমস্যা নাই। 0 বসলে এমন না যে 0 বসলে সেটা 3 ডিজিট থেকে 2 ডিজিটের নাম্বার হয়ে যাবে আর কি, এমন হবে না। হ্যাঁ, তার মানে তুমি 10টা দিয়েই করতে পারবা। তার মানে 10 ইনটু মাঝখানে 10c1 বসাই দাও, তাহলে তোমার টোটাল যে অ্যানসারটা আসবে সেই অ্যানসারটা হচ্ছে 5 ইনটু 10 ইনটু 5, তার মানে অ্যানসার হচ্ছে 250 হচ্ছে তোমার কারেক্ট অ্যানসার। এতগুলো উপায় তুমি তোমার ঘরটা ফিল আপ করতে পারবে। দেখো এই কোশ্চেনে কিন্তু কোথাও রিপিটেশনের কথা বলা নাই। যদি রিপিটেশনের কথা না বলা যা থাকতো তাহলে আমরা কোশ্চেনটা একটু ডিফারেন্ট ভাবে থিঙ্ক করতাম। তোমরা বাসায় একটু চিন্তা করো যে যদি রিপিটেশন কথা না বলা থাকতো তাহলে আমরা কিভাবে করে অঙ্কটা করতাম। ওকে, আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। যাদের ভালো লাগছে তারা অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা, করতে ভুলবা না। ফ্রেন্ডের সাথে বেশি বেশি করে শেয়ার করবা। আল্লাহ হাফেজ, যাই।